হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি সাবজেক্টের পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এবং তোমাদেরকে বলে রাখি যে যারাই এই মুহূর্তে ক্লাস করছো তাদেরকে এই মেসেজটা দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি যে ক্লাসেস তোমরা এখানে করছো, এই ক্লাসের কন্টেন্ট বলো বা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ভিডিও বলো, এগুলো প্রত্যেকটাই প্লাস ক্লাসের মক টেস্ট, সেগুলো কিন্তু টোটালটাই উড়ান পাঠশালা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। সো এখনই প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটিকে ডাউনলোড করো এবং সেখানে ফ্রি অফ কস্ট টোটাল এসএলএসটি সাবজেক্ট ওয়াইজ তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে চলেছো তারা তো পাবেই, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের বলো যারা অন্যান্য সাবজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছে এসএলএসটির, সেই সাবজেক্টগুলোর টোটাল যে ক্লাসের নোটস, ক্লাসের ওপর বেস করে যে মক টেস্ট রয়েছে সবটা কিন্তু ফ্রি অফ কস্ট পাচ্ছ। এর জন্য তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, উড়ান পাঠশালা অ্যাপটাকে ডাউনলোড করো অ্যান্ড ডাউনলোড করে সেখানে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। ওকে, চলো তাহলে আজকের টপিকটা আমরা স্টার্ট করি। আজকের টপিকের মধ্যে যেটা আমরা ফোকাস করবো সেটা হচ্ছে গ্রুপ বি পোর্শনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। তোমরা জানো আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে। তার কারণ আমাদের ভারতের সংবিধানটা তৈরি করার চেষ্টা করা হয়েছে একটি লিখিত সংবিধান আকারে। আর লিখিত সংবিধান মানে আমরা জানবো যে সেখানে কিন্তু অবশ্যই একটি প্রস্তাবনা থাকবে। তার কারণ লিখিত সংবিধান মানেই আমরা আগের দিন পড়েছিলাম সংবিধানের ক্লাসে যে লিখিত সংবিধান মানে সেটা সুন্দর করে কোডিফাইড করা থাকবে, সাজানো থাকবে। আর সাজানো জিনিসের একটা ইন্ট্রোডাকশন থাকাটা তো স্বাভাবিক। তো সেই ইন্ট্রোডাকশনই হচ্ছে আমাদের এই প্রস্তাবনা। আমাদের সংবিধানের প্রস্তাবনা 26শে জানুয়ারি 1950 আমাদের সংবিধানের কার্যকরী হওয়ার কিন্তু আগেই তৈরি হয়ে গেছিল। সংবিধানের কার্যকরী 26শে জানুয়ারি হলেও সংবিধান অ্যাডপ্টেড হয়েছে কবে? 26শে নভেম্বর 1949। আর আমাদের প্রস্তাবনা কিন্তু তারও আগে অ্যাডপ্টেড হয়ে গেছিল 1947 সালের 22শে জানুয়ারি। তাহলে এইভাবে আমাদের কিন্তু প্রস্তাবনার সঙ্গে যে ডেটটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 22শে জানুয়ারি 1947। এখন প্রস্তাবনা কি এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের সংবিধান যখন 26শে জানুয়ারি 1950 কার্যকরী হয়েছে তাতে একটি প্রস্তাবনা, 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। এর মধ্যে প্রস্তাবনা যে বিষয় সেটা কি, ঠিক কভার পেজের পরে যে ইন্ট্রোডাকশন থাকে নর্মাল বইপত্রে সেটাই আমাদের এখানে কিন্তু প্রস্তাবনা নামে ইন্ডিকেটেড। এছাড়াও পার্ট অ্যান্ড শিডিউলস, যেটা হচ্ছে পার্ট হচ্ছে বিষয়বস্তু আর বর্ধিত অংশ এগুলোর সেটা হচ্ছে শিডিউল। আমরা ব্যাপারটাকে আরেকটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে প্রচ্ছদ পৃষ্ঠা অর্থাৎ তার কভার পেজ, তার মধ্যে ভারতের সংবিধান লেখা আছে, অ্যান্ড দেন ইন্ট্রোডাকশন যেটা প্রস্তাবনা, যেটার মধ্যে সম্পূর্ণ বিষয়টা দেওয়া আছে প্রস্তাবনা, অ্যান্ড দেন এটার পার্টস গুলো বিষয়বস্তুর আকারে দেওয়া আছে, আর বর্ধিত অংশ অর্থাৎ এক্সটেন্ডেড ম্যাটার সেটা হচ্ছে এখানে শিডিউল আকারে ইন্ডিকেট করা আছে। এই মুহূর্তে আমাদের ভারতের সংবিধানে কিন্তু প্রস্তাবনা একটি নতুন 3টি শব্দের মধ্যে শুধু যুক্ত হয়েছে, 3টি নতুন শব্দ, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, 3 নিউ ওয়ার্ডস। আর সেই সঙ্গে হচ্ছে আমাদের 25টা অংশ রয়েছে, 475-এর বেশি আর্টিকেল, 12টি তফসিল রয়েছে, 5টি রয়েছে অ্যাপেন্ডিক্স আর 106টি সংবিধান সংশোধনী আইন। তো আমরা এখানে আজকে কিন্তু প্রস্তাবনার উপরেই ফোকাস করব। প্রস্তাবনার অর্থ কি আমি একটু আগে বলছিলাম, প্রত্যেকটি লিখিত সংবিধানের একটি আবশ্যিক বৈশিষ্ট্য হলো প্রস্তাবনা। প্রস্তাবনা হলো সংবিধানের ইন্ট্রোডাকশন, যার মধ্যে দেশের সংবিধান কিরকম ভাবে তৈরি হতে চলেছে তার একটা জিস্ট পার্ট এর মধ্যে দেওয়া আছে। এখন এই প্রস্তাবনার যে প্রভিশন, এই প্রভিশনকে আমরা দেখব জওহরলাল নেহরুর যে স্টেটমেন্ট, জওহরলাল নেহরুর একটি স্পিচ সেখান থেকে নেওয়া, যেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্য সংকল্প নামে ইন্ডিকেটেড। এটা 1946 সালের 13 ডিসেম্বর তিনি এই অবজেক্টিভ রেজলিউশন এই বক্তব্যটা দিয়েছিলেন। ওকে, সো 13 ডিসেম্বর গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশনের এই স্টেটমেন্টটা তিনি দেন, যেটা ঠিক তারপরেই আমরা দেখব যে পরের মাসেই সেটাকে কিন্তু সংবিধানের প্রস্তাবনা হিসেবে অ্যাডপ্টেড করা হচ্ছে 22 জানুয়ারি 1947। প্রস্তাবনার মধ্যে কি দেওয়া আছে, আমাদের সংবিধান প্রণেতাদের যে দর্শন বা তারা কি কনসেপ্ট থেকে আমাদের সংবিধানটা তৈরি করতে চেয়েছেন সেগুলো সব প্রস্তাবনার মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন, বি.আর. আম্বেদকর প্রস্তাবনাকে সংবিধানের দার্শনিক ব্যাখ্যা বলেছেন, ই. বার্কার প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি বলেছেন, এম.বি. পাইলি প্রস্তাবনাকে নতুন আইনজীবীদের কাছে স্বর্গের মতো বলেছেন, কে এম মুন্সি প্রস্তাবনাকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাশিফল বলেছেন, আর জন অস্টিন বলেছেন প্রস্তাবনা হচ্ছে সামাজিক দলিল। তো এইভাবে প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম মতামত পেশ করেছেন, এগুলো দিয়েও কোশ্চেন দেয় যে কোন রাষ্ট্রবিজ্ঞানীর কি বক্তব্য। অন্যদিকে প্রস্তাবনার প্রকৃতি, প্রস্তাবনার বৈশিষ্ট্য কি, প্রস্তাবনা প্রথমত আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তার মানে প্রস্তাবনা হচ্ছে নন জাস্টিসেবল। আর
প্রস্তাবনার ভিত্তি কার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? জওহরলাল নেহরুর স্পিচ, যেটা 13 ডিসেম্বর 1946 তিনি গণপরিষদে দাঁড়িয়ে দেন, সেই উদ্দেশ্য সংকল্প বক্তৃতা, সেটাই কিন্তু প্রস্তাবনার প্রধান উৎস। অন্যদিকে প্রস্তাবনা গৃহীত হয় 22শে জানুয়ারি 1947, অর্থাৎ সংবিধান গ্রহণের অনেক আগেই কিন্তু প্রস্তাবনা কি হবে সেটা সিদ্ধান্ত হয়ে গেছিল। প্রস্তাবনার ধারণা আমরা কোথা থেকে নিয়েছি? লিখিত সংবিধানের ধারণা নেওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তাবনার কনসেপ্ট নিতে হয়েছে। আর এই লিখিত সংবিধান রাখার ধারণা কিন্তু আমরা নিয়েছি ফ্রম ইউএসএ, আমেরিকার সংবিধান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি প্রস্তাবনার কনসেপ্ট যুক্ত করার বিষয়। এক্ষেত্রে প্রস্তাবনার কনসেপ্ট যদি আমেরিকার আমরা সংবিধানের প্রস্তাবনা দেখি, এটা হচ্ছে আমেরিকার সংবিধানের প্রস্তাবনা। এখানে শুরু হয়েছে দেখো উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস বলে। আমাদের সংবিধানের প্রস্তাবনাও কিন্তু উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে স্টার্ট হয়েছে, এটাও এর দ্বারা ইন্সপায়ার্ড। তাহলে প্রস্তাবনার যে কনসেপ্ট সেটা আমরা নিয়েছি ইউএসএ থেকে, আর প্রস্তাবনার যে লিখন শৈলী, সেই রাইটিং স্টাইলটা কিন্তু আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। এটা দিয়েও কোশ্চেন দেয় যে প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ বলতে রাইটিং স্টাইলকে বলবে, সেটা অস্ট্রেলিয়া বলতে হবে আনসার। আর প্রস্তাবনার কনসেপ্ট বললে সেটা আমরা বলবো আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে। তাহলে এই প্রস্তাবনার স্টেটমেন্ট আমাদের ভালো করে পড়তে হবে, যেমন we the people of India having solemnly resolved to constitute in India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, belief, faith and worship। আর হচ্ছে ঠিক এটা কিন্তু ইংরেজি হোক বা বাংলায় হোক, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে। এখানে ইংরেজি এবং বাংলা দুটোই ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পড়তে পারো, এরকম নয় যে বাংলাতে পড়তে হবে বা ইংরেজিতে পড়তে হবে, কারণ এই লাইনগুলো দিয়ে কোশ্চেন দিয়ে দেবে। এই যে সার্বভৌম আছে, সমাজতান্ত্রিক আছে, ধর্মনিরপেক্ষ আছে, গণতান্ত্রিক আছে, প্রজাতন্ত্র। তো এখানে একটা কিছু মিসিং করে বলবে যে কোনটা নেই, বা বলবে কোন কোন ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে। বা এই যে আমরা দেখতে পাচ্ছি ন্যায় বিচার কোথায় আছে, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। তো এরকম দিয়ে দেবে যে আমাদের ভারতবর্ষের প্রস্তাবনায় ন্যায় বিচার কোথায় কোথায় দেওয়া হয়েছে। তাহলে ওখানে দেখা যাবে সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক বলে অপশন ডিতে অল অফ দিস দিল। তাই জন্য এখানে প্রত্যেকটা ওয়ার্ডস কিন্তু ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ 1949 সালের নভেম্বরের 26 তারিখে আমাদের সংবিধান যে আমরা নিজেদের উপর অর্পণ করেছি, সেটাও কিন্তু এর মধ্যেই মেনশন করা আছে। এটাও আমাদের সংবিধান আর কোথাও নেই, শুধু এখানেই আছে। তাহলে এইভাবে আমাদের সংবিধানের মূল বিষয়গুলো কিন্তু এই প্রস্তাবনার স্টেটমেন্টের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা প্রস্তাবনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ দেখব, যে শব্দগুলো থেকে দু রকমের প্রশ্ন দেয়। একটা হচ্ছে প্রস্তাবনার কনসেপ্ট, শব্দগুলোর কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে প্রস্তাবনার এই শব্দগুলোর প্রকৃত অর্থ কি। যেমন ধরো এখানে আমরা ভারতের জনগণ দেওয়া আছে, আমরা ভারতের জনগণ, এই শব্দটার কনসেপ্ট আমরা নিয়েছি ইউএসএ থেকে। একটু আগে আমি দেখাচ্ছিলাম যে আমেরিকার সংবিধান, সেটাও স্টার্ট হয়েছে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস বলে। আর এর প্রকৃত অর্থ হচ্ছে ভারতের জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস, তাও এই শব্দের মাধ্যমে ইন্ডিকেটেড হচ্ছে। এখন এই সার্বভৌম ক্ষমতা কি? দেখো সার্বভৌম ক্ষমতা তোমাদের নিশ্চয় মনে আছে, স্টেটের প্রধান 4টি উপাদান আমি তোমাদের পড়িয়েছি। একটা হচ্ছে সেখানে পপুলেশন লাগে, একটা হচ্ছে এরিয়া লাগে, আর সেই সঙ্গে হচ্ছে গভর্নমেন্ট লাগবে, আর লাগবে সভারেন পাওয়ার। এই সভারেন পাওয়ার হচ্ছে সেই হিডেন পাওয়ার, যে হিডেন পাওয়ারের থ্রু দিয়ে সরকার দেশের জনগণের ওপর তার কর্তৃত্ব স্থাপিত করে এবং জনগণও স্বভাবজাতভাবেই সেই কর্তৃত্বকে মেনে নেয়। এই সার্বভৌমত্ব দু রকমের হয়ে থাকে, একটা হয় আভ্যন্তরীণ আর একটা হয় বাহ্যিক। আভ্যন্তরীণ বলতে দেশের সরকার যে কোনো ধরনের আইন দেশের মধ্যে জারি করতে পারে এবং দেশের মানুষ সেই আইনকে মেনে চলবে। আর বাহ্যিক সার্বভৌমত্ব বলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্র সে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তাকে বাইরের কোনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না। এভাবেই কিন্তু আমরা দেখব আমাদের ভারতবর্ষের যে সভারেন কনসেপ্টটা, সেটা ইউকে থেকে নেওয়া, এবং এর অর্থ হচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুদিক দিয়েই ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ। অন্যদিকে আমরা নেক্সট যে শব্দটা দেখব সেটা হচ্ছে সমাজতান্ত্রিক। স্বাভাবিকভাবেই সমাজতন্ত্র শব্দটা ইন্ডিকেট করে আদর্শ সমাজতান্ত্রিক ব্যবস্থাকে, কিন্তু ভারতবর্ষ আদর্শ সমাজতন্ত্রকে গ্রহণ করেনি। ভারতবর্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্রকে গ্রহণ করেছে। যে গণতান্ত্রিক সমাজতন্ত্রের অর্থ আমাদের ভারতবর্ষে সমাজতান্ত্রিক আদর্শগুলোকে ফলো করা হবে ঠিকই, কিন্তু তার পদ্ধতি কখনোই হিংসাত্মক বা বিপ্লবাত্মক নয়, তার পদ্ধতি হবে গণতান্ত্রিক পদ্ধতি। অর্থাৎ ভোটিং এর মাধ্যমে এক্সিস্টিং সরকারকে চেঞ্জ করো এবং নতুন সরকার সমাজের মধ্যে সাম্যতা নিয়ে আসবে। এভাবে আমাদের ভারতবর্ষে আমরা দেখব রাশিয়ার কনসেপ্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে এই গণতান্ত্রিক সমাজতন্ত্রের কনসেপ্টকে এস্টাবলিশ করা হয়েছে। চলে আসবো নেক্সট, ধর্মনিরপেক্ষ কনসেপ্টের উপর ফোকাস করব। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ প্রথমত কনসেপ্টটা আমাদের ভারতবর্ষের নিজস্ব কনসেপ্ট। এটার মানে দুটো হয়, নেগেটিভ হয়, পজিটিভ হয়।
যদি নেতিবাচক অর্থে কোনো রাষ্ট্র ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে, তাহলে দেশের মধ্যে কেউ প্রকাশ্যে কোনো ধর্মাচরণ করতে পারবে না, ধর্মের প্রচারও করতে পারবে না। এখন আমাদের ভারতবর্ষ ইতিবাচক অর্থে ধর্মাচরণকে গ্রহণ করেছে, তাই আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে প্রত্যেকটা মানুষ ধর্মাচরণ নিজের ইচ্ছে মতো করবে, আর সরকার তাতে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। আমাদের ভারতবর্ষে ধর্মের বিষয়ে সরকার পুরোপুরি নিউট্রাল থাকবে। প্রত্যেকটা ধর্মকে সম্মান এবং প্রত্যেকটা ধর্মকে রক্ষা দুটোই সরকারের কর্তব্য। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে আমি সকালবেলায় গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসতে পারি, দুপুরে গিয়ে মসজিদে নামাজ পড়ে আসতে পারি, এবং সন্ধ্যেবেলায় গিয়ে চার্চে গিয়ে কিন্তু আমি গডকেও ডেকে আসতে পারি। তো এভাবেই কিন্তু সরকার আমার এই অ্যাক্টিভিটিতে কোনো রকম ইন্টারফারেন্স করবে না। তার মানে ভারতবর্ষ ধর্মীয় বিষয়ে ইতিবাচক ভাবনাকে সাপোর্ট করে। এবং এর মানে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই। তো এটাকে ইন্ডিকেট করে ধর্মনিরপেক্ষ শব্দটি। এরপরে গণতন্ত্র শব্দটি আসবে। আমরা গণতন্ত্র মানে তো আমরা জানি যে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। এখন এই গণতন্ত্র কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকা থেকে। আধুনিক রাষ্ট্রের, প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রের গণতন্ত্রের কনসেপ্টের সূচনা কিন্তু ইউএসএ থেকেই হয়েছে। এখন আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা পরোক্ষ পদ্ধতিতে এস্টাবলিশ করি, এবং এই পরোক্ষ পদ্ধতিতে গণতন্ত্র এস্টাবলিশ করার অর্থ হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগণ সরকারি কাজকর্মে অংশগ্রহণ তো করে, কিন্তু তা করে প্রতিনিধির মাধ্যমে। অর্থাৎ ভারতবর্ষে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আর এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমাদের ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা ফলো করে এস্টাবলিশ করা হয়েছে। তাহলে গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমের অধিকারের বিষয় জড়িত হয়ে যায়। আমাদের ভারতবর্ষে গণতন্ত্র ভালো করে এস্টাবলিশ করার জন্য আমরা দেখব যে ফান্ডামেন্টাল রাইটস এবং নির্দেশমূলক নীতিগুলো রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস এর কাজ হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করা, অন্যদিকে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইটস হিসাবে ডিপিএসপির কাজ হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করা। তো এভাবেই আমাদের ভারতবর্ষে কিন্তু ধর্মনিরপেক্ষের কনসেপ্টকে এস্টাবলিশ করা হয়েছে, একইভাবে গণতন্ত্রের কনসেপ্টকেও এস্টাবলিশ করা হয়েছে। প্রজাতন্ত্র আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ, যা কিনা পুরোপুরি রাজতন্ত্রের অপোজিটকে ইন্ডিকেট করে। আমাদের ভারতবর্ষ যা রাজতান্ত্রিক ব্যবস্থা নেই, যা কিনা ব্রিটিশ সময়কালে ছিল, সেই রাজতন্ত্র থেকে আমরা পুরোপুরি বেরিয়ে এসেছি। এটা সঠিকভাবে প্রকাশ করার জন্যই এই প্রজাতন্ত্র শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এর অর্থ রাষ্ট্রপ্রধান কোনো বংশানুক্রমিক প্রধান নন, ভারতের রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্দিষ্ট সময় অন্তর নির্বাচিত হন। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে আমরা এখানে ইন্ডিকেট করতে পারি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের রাষ্ট্রপ্রধান, যিনি নির্দিষ্ট সময় অন্তর জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। অর্থাৎ প্রজাতন্ত্র শব্দটা দেশের রাষ্ট্রপতি যে আমাদের দ্বারা নির্বাচিত হয় তাকেই ইন্ডিকেট করে। তার মানে আমাদের ভারতবর্ষে একই সঙ্গে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। আমি আগের দিন পড়িয়েছিলাম একটা দেশে একই সঙ্গে গণতন্ত্রের সঙ্গে রাজতন্ত্রও থাকতে পারে, যেমন ব্রিটেন বা জাপান। আবার একই সঙ্গে একটা দেশে গণতন্ত্র আর প্রজাতন্ত্রও থাকতে পারে, যেমন ইন্ডিয়া বা ইউএসএ। তার আমাদের ভারতবর্ষ হচ্ছে এই দ্বিতীয় অঙ্গের দ্বিতীয় ধরনের বৈশিষ্ট্য। এরপরে ন্যায় বিচারে ফোকাস করব, যা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ন্যায় বিচার আমাদের সংবিধানের প্রস্তাবনায় 3 রকমের ন্যায় বিচারের কথা বলা হয়েছে: সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং রাজনৈতিক ন্যায় বিচার। অন্যদিকে স্বাধীনতা, সাম্যতা, সৌভ্রাতৃত্ব, এইগুলো সবই ফ্রান্স থেকে নেওয়া, ফরাসি বিপ্লবের থেকে ইন্সপায়ার। এর মানে হচ্ছে আমাদের ভারতবর্ষে কিছু মৌলিক কৌশল, কিছু নীতি ফলো করা হয়, যা আমাদের ভারতবর্ষে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের মাধ্যমে এস্টাবলিশ করা হয়েছে। যেমন সৌভ্রাতৃত্বের কনসেপ্ট, আমাদের ভারতবর্ষে দেশের নেশন বিল্ডিং এর ক্ষেত্রে এই সৌভ্রাতৃত্বের কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো নেক্সট ওয়ান। প্রস্তাবনার উপর সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় রয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে প্রথমেই যে মামলাটির উপর ফোকাস করব তা হচ্ছে একে গোপালন কেস। ভারতের জনগণ সার্বভৌম শক্তির প্রকৃত উৎস, এটা এই স্টেটমেন্টের মধ্য দিয়ে পাই, যেখানে আমরা প্রথমেই সূচনা করছি আমরা ভারতের জনগণ, এবং সব শেষে বলছি যে আমরা এই সংবিধানকে তৈরি করেছি এবং নিজেদের উপর অর্পণ করছি। সো এভাবে ইন্ডিকেটেড হয় যে দেশের জনগণ যদি সার্বভৌম না হয়, দেশ যদি স্বাধীন না হয়, তাহলে কিন্তু এটা কখনো কোনো দেশের নাগরিকরা বলতে পারে না। আমাদের ভারতবর্ষ স্বাধীন এবং সেই সঙ্গে নাগরিকদের হাতে সার্বভৌম ক্ষমতার উৎস জড়িয়ে রয়েছে। তাই সেই জন্য দেশের নাগরিকরা সংবিধান তৈরি এবং নিজেদের উপর অর্পণ করতে পেরেছে। অন্যদিকে বেরুবাড়ি মামলা, যা কিনা একটি গুরুত্বপূর্ণ মামলা ভারতের বৈদেশিক ক্ষেত্রেও। এই বেরুবাড়ি মামলা বেসিক্যালি বেরুবাড়ি অঞ্চলের যে এরিয়া, সেই ডিসপিউটেড এরিয়াকে কোন দেশকে দেওয়া হবে, অর্থাৎ পাকিস্তানকে দেওয়া হবে নাকি ভারতবর্ষের মধ্যে থাকবে, তাই নিয়ে এই মামলা উদ্ভূত হয়।
কারণ এই কোনো একটি অঞ্চলকে ভারতবর্ষ যদি বিদেশি রাষ্ট্রকে দিতে হয়, তার জন্য সাধারণ আইনের মাধ্যমে বানিয়ে দিতে পারবে নাকি সংবিধান সংশোধন করতে হবে, এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে। এবং সুপ্রিম কোর্ট স্পষ্টীকরণ করে দেয় যে ভারতবর্ষ যদি তার নিজের টেরিটরির কোনো অংশকে ভাগ করে, সেটাই কোনো সমস্যা নেই, সাধারণ ল বানিয়ে করতে পারবে। কিন্তু যখনই তুমি বিদেশি কোনো রাষ্ট্রকে তোমার কোনো অঞ্চলকে দিচ্ছ বা বিদেশের কোনো অঞ্চলকে ভারতবর্ষের মধ্যে নিচ্ছ, তখন তোমাকে সংবিধান সংশোধন করতে হবে। এবং সেই রেসপেক্ট থেকে আমরা দেখব বেরিবারি মামলা কিন্তু এই স্টেটমেন্ট দেয়, আর তার সঙ্গে এটা বলে দেয় যে প্রস্তাবনা সংবিধানের অন্তর্ভুক্ত অংশ নয়। এভাবে প্রস্তাবনার যে গুরুত্ব তাকে বহুগুণ কমিয়ে দেয়। কিন্তু ঠিক তার 13 বছর পরেই কেশবানন্দ ভারতী মামলা, যে মামলায় এই বক্তব্যের পুরোপুরি উল্টো কথা বলা হয় প্রস্তাবনা ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। এভাবে যে প্রস্তাবনাকে সংবিধানের বাইরের অংশ বলে ডিক্লেয়ার করেছিল, তাকে পুরোপুরি একদম উল্টো কথা বলা হলো এই কেশবানন্দ ভারতী মামলায়। তাই এখান থেকে কোশ্চেন দেয় যে কোন মামলায় প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত অংশ বলা হয়েছিল বা কোন মামলায় বাইরের অংশ বলা হয়েছিল, দুটো দিয়েই কোশ্চেন দেয়। আর কি বলা হলো কেশবানন্দ ভারতী মামলায়? বলা হলো প্রস্তাবনা হলো সংবিধানের মৌলিক কাঠামো। কাকে বলা হয় মৌলিক কাঠামো? একটি সংবিধানের প্রধান প্রধান যে বৈশিষ্ট্য তাকেই বলা হয় মৌলিক কাঠামো। আর আমরা জানি সংবিধানের সেই প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সবই প্রস্তাবনার মধ্যেই দেওয়া আছে। তাহলে সেই অর্থ ধরলে প্রস্তাবনার যে বক্তব্য তাকে আমরা ওভারঅল মৌলিক কাঠামো বলতে পারি। তো এই রেসপেক্ট থেকেই আমরা দেখব কেশবানন্দ ভারতী মামলায় প্রস্তাবনাকে ওভারঅল মৌলিক কাঠামো বলে উল্লেখ করা হয়েছে। আর সেই সঙ্গে বলা হয়েছে এই প্রস্তাবনার বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত কোনো অংশের ব্যাখ্যার ক্ষেত্রে কোর্ট ব্যবহার করতে পারে, কারণ এখানে কিন্তু পুরোপুরি জিস্ট করে ডিসকাস করা হয়েছে। তাই ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত কোনো অংশে যদি এটা বোঝা না যায় যে ভারতবর্ষ কোনো ধর্মনিরপেক্ষ দেশ নাকি ধর্মনিরপেক্ষ দেশ নয়, তাহলে আমাদের প্রস্তাবনা দেখতে হবে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এবং তাতেই আমরা কিন্তু ক্ল্যারিফাই পেয়ে যাব। একই রকম ভাবে আমরা দেখতে পাবো যে প্রস্তাবনার সম্পর্কে সংসদের অ্যামেন্ডমেন্ট অথরিটি সেটাকেও এস্টাবলিশ করা হচ্ছে এই মামলার থ্রু দিয়ে। বলা হচ্ছে প্রস্তাবনা সংবিধানের অবশ্যই সংশোধনযোগ্য একটি বিষয়, এবং প্রস্তাবনাকে নির্দিষ্ট প্রভিশনের মাধ্যমে কিন্তু সংশোধন করা যাবে। পার্লামেন্টশিপ সংশোধন করার অথরিটি। এলআইসি মামলা 1995 একইভাবে কেশবানন্দ ভারতী কেসের মতোই বলছে প্রস্তাবনা সংবিধানের একটি ইন্টিগ্রাল পার্ট বা অন্তর্ভুক্ত অংশ। সো এই হচ্ছে আমাদের প্রস্তাবনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের মামলাগুলো। আশা করছি সবগুলো মামলায় বুঝতে পেরেছো। এখানে বলে রাখি এই যে 1973 সালে বলা হলো যে আমাদের প্রস্তাবনাকে সংবিধানের অন্যান্য অংশের মতো সংশোধন করা যাবে, তাই আমরা দেখব ঠিক তার 3 বছর পরে 1976 সালে প্রস্তাবনাকে সংশোধন করা হচ্ছে 42তম সংশোধনী আইনের মাধ্যমে, এবং 3টি নতুন শব্দ এর মধ্যে যুক্ত করা হচ্ছে, একটি সমাজতান্ত্রিক, একটি ধর্মনিরপেক্ষ, আর একটি হচ্ছে সংহতি বা অখণ্ডতা। তাহলে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই 3টি শব্দ আমাদের সংবিধানে যুক্ত করা হচ্ছে প্রস্তাবনার মধ্যে, যেটা আমাদের সংবিধানের প্রস্তাবনাকে আরো বেশি ইম্পর্টেন্ট করে তুলছে। তাই অলরেডি আমাদের ভারতের মৌলিক অধিকারের মধ্যে সেকুলার কনসেপ্টটা ছিল, কিন্তু এই সেকুলার শব্দটা একে আরেকটু অর্থবহ করে তোলে। সো তাহলে আমরা দেখতে পারি প্রস্তাবনার যে 3টি শব্দ তা আমাদের বর্তমানে সংবিধানে রয়েছে, এবং আজ পর্যন্ত আমাদের প্রস্তাবনাকে কিন্তু একবারই অ্যামেন্ড করা হয়েছে 1976 সালে। ওকে, চলে আসবো নেক্সট ওয়ান, সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব। প্রথমত রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি আমরা পড়েছি একটু আগে, সার্বভৌম দেশ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, একটি প্রজাতান্ত্রিক দেশ, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এগুলো সব কিন্তু প্রস্তাবনার মধ্যে প্রথম স্ট্যান্ডাতেই দেওয়া আছে। তাহলে দেখে নিই আমরা, এখানে দেওয়া আছে দেখো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এগুলোই হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক বৈশিষ্ট্য। দ্বিতীয়ত প্রস্তাবনার মধ্যে নীতি এবং উচ্চমানের আদর্শ যেগুলো দেওয়া আছে সেগুলো অনুসরণ করার মধ্যে দিয়ে আমরা দেখব আমাদের ভারতবর্ষের যে ইচ্ছে বা যে আমাদের অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশন কিন্তু বাস্তবায়িত হবে। এই যে উদ্দেশ্য সংকল্প, সেই উদ্দেশ্য সংকল্পগুলো এখানে দেওয়া আছে। যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কোথায় হবে? সামাজিক ক্ষেত্রে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে হবে, রাজনৈতিক ক্ষেত্রে হবে। আর চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস, উপাসনার স্বাধীনতা, এগুলো সব আমাদের ভারতবর্ষে গ্র্যান্টেড রয়েছে। এছাড়া মর্যাদা, সুযোগের সমতা, এগুলোকেও মান্যতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমাদের আমাদের যে সমষ্টিগতভাবে উন্নতি করা,
সৌভ্রাতৃত্বের কনসেপ্টকে এস্টাবলিশ করা, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের কনসেপ্টকে আরো বৃদ্ধি করা এবং এর মাধ্যমে ভারতবর্ষের সংহতি এবং ঐক্যকে সুনিশ্চিত করা। এভাবেই আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা প্রধান এই উদ্দেশ্য, এই বিষয়গুলোকে ফলো করার কথা বলেছে, প্রিন্সিপালস গুলোকে ফলো করার কথা বলেছে। এরপরে আমাদের দেওয়া আছে কে কখন কিভাবে প্রস্তাবনা গ্রহণ করেছে। শুধু প্রস্তাবনা নয়, সংবিধান গ্রহণ করার কথাও এখানে সুষ্ঠুভাবে বলে দেওয়া হয়েছে। 26শে নভেম্বর 1949 আমাদের সংবিধানের প্রস্তাব, আমাদের সংবিধান গৃহীত হয়েছে এবং সেটা কোথায় হয়েছে? গণপরিষদে এই সংবিধান গৃহীত হয়েছে এবং কারা এইটা গ্রহণ করলো? জনগণ নিজেই করলো, নিজেদের উপরেই এটা অর্পণ করলো। এভাবে আমাদের সংবিধান কবে গৃহীত হয়েছে তার ইন্ডিকেশনও আমরা এই প্রস্তাবনার মধ্য দিয়ে পেয়ে যাই। তাহলে প্রস্তাবনায় ওভারঅল আমরা যে বিষয়গুলোকে পেলাম তার প্রধান ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমরা যদি ফাইন্ড আউট করি, প্রথমত সংবিধানের কর্তৃত্বের উৎস অর্থাৎ সংবিধান কে তৈরি করেছে সেটা বলে দেওয়া আছে, ভারতের জনগণ করেছে। দ্বিতীয়ত ভারতের রাষ্ট্রীয় প্রকৃতি অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক বৈশিষ্ট্য কি কি আছে। আমাদের ভারতবর্ষের সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং রিপাবলিক, এগুলো হচ্ছে ভারতবর্ষের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। সংবিধানের উদ্দেশ্য কি সেটা এখানে বলা আছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, স্বাধীনতা এস্টাবলিশ করা, সাম্যতা নিয়ে আসা, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করা, এগুলোই আমাদের সংবিধানের প্রধান উদ্দেশ্য। আর রয়েছে সংবিধান গ্রহণের তারিখ, কবে সংবিধান গৃহীত হয়েছে। 26শে নভেম্বর 1949 আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছে, এই প্রস্তাবনার মধ্যে সেটাও উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের প্রস্তাবনা সংক্রান্ত বিষয়। আশা করছি প্রস্তাবনার বিষয়টা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। আমরা এইভাবেই কিন্তু প্রস্তাবনার পুরো বিষয়টাকে ভালো করে কভার করব। আর প্রস্তাবনার সঙ্গে কানেক্টেড যেগুলো আমরা রয়েছে গ্রুপের পোর্শনে কিছু থিওরি, যেমন ওই যে আমরা স্বাধীনতার কনসেপ্ট পড়লাম, আমরা লিবার্টির কনসেপ্ট পড়লাম, ইকুয়ালিটির কনসেপ্ট পড়লাম, ওগুলো কিন্তু অলরেডি আমরা গ্রুপেতেও পড়ে নিয়েছি। সো এটা ভালো করে কম্পেয়ার করে পড়বে, দুটোর সঙ্গে কানেকশন করে পড়বে, তাহলে দেখবে কোশ্চেন তো আমাদের আলাদা করে দেবে না, দুটো মিশিয়েই কোশ্চেন দেবে। তো সেভাবেই কিন্তু মিলিয়ে পড়তে হবে। তো নেক্সট টপিক আবার নিয়ে চলে আসছি, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো দেখা হচ্ছে পরের টপিকের সঙ্গে।